প্রত্যেকটা চাইল্ডহুড ট্রমা একটি বাচ্চার মনে পার্মানেন্ট প্রভাব ফেলে দিতে পারে। চাইল্ডহুড ট্রমা ইজ আ লাইফলং ব্যাটল। যে বাচ্চারা ছোটবেলায় বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, তাদের হাইপারটেনশন বা ব্লাড প্রেশারের অসুখ, ডায়াবেটিস বা ব্লাড সুগারের অসুখ, কিডনির সমস্যা, এই ধরনের সমস্যা দেখা দেয়। অ্যাংজাইটির পরে, ডিপ্রেশনের পরে ডিমেনশিয়া, এগুলো কিন্তু খুব ক্লোজ কেমিক্যাল রিলেশনশিপ। ট্রমার সোর্সটাই আমার প্রোটেক্টিভ রিলেশনশিপ থেকে আসে। তার প্রোটেকশনের জায়গাটা কমে গেল। বেটে বলে বেটের পেছনে লাগি, লম্বা বলে মানে লম্বাকে লম্বু বলি, মানে কোনো দিক থেকে আমরা ছাড়ি না। নিরাপত্তা, ভালোবাসা আর যত্ন, এই নিয়েই গড়ে ওঠে শৈশব। কিন্তু আমাদের সমাজে প্রতিটি শিশুর শৈশব কি এভাবেই গড়ে উঠেছে? উত্তরটা না। আমাদের সমাজে এমন বহু শিশু রয়েছে যাদের শৈশবকালে এমন কিছু ঘটনা ঘটেছে যা তাদের মানসিক বিকাশে চিরস্থায়ী ছাপ রেখে গেছে, আর সময়ের সঙ্গে সঙ্গে সেই ছাপ তাদেরকে অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। সেই ছাপকেই আমরা বলে থাকি চাইল্ডহুড ট্রমা। আজ এই বিষয় নিয়েই কথা বলবো। আজ আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর অনিরুদ্ধ দেব। অনিরুদ্ধ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকের এই আলোচনায় অংশ নিয়েছেন। প্রথমে যে প্রশ্নটার দিকে যাব সেটা হচ্ছে, যখন কোনো শিশু মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে সেই শিশুটির মানসিক বিকাশে বা মস্তিষ্কে কি ধরনের ঘটনাটা ঘটে, মানে সেটা কিভাবে মডিউল হয়? ঠিক, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। ছোট বাচ্চারা যখন বেড়ে ওঠে তখন তাদের জীবনে যে অভিজ্ঞতাগুলো হয়, সেই অভিজ্ঞতাগুলো তারা আমাদের মতো করে মূল্যায়ন করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা মনে করে যে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা ঘটারই ছিল, এবং তারা সেই ঘটনাটা বা তার প্রতি যে ঘটনাটা ঘটছে, যে যে আচরণটা অন্য লোকে করছে, দে ডিজার্ভ দ্যাট। সমস্ত খারাপ কিছু বা ভালো কিছু হচ্ছে তারাই যে তাই, এইটা নিয়ে তারা বড় হয়। সুতরাং যেখানে একটি বাচ্চা যে কোনো ধরনের নিপীড়ন, সেটা তার ব্যক্তিগতভাবে তার প্রতি হোক বা তার চারপাশে হোক, সে সেইটাকে স্বাভাবিক বলে আমি এটার জন্য দায়ী, এইটা নিয়ে যখন বড় হচ্ছে, তার শারীরিক নিপীড়ন, তার মানসিক নিপীড়ন, যেটা আমরা প্রায় কথাটা উচ্চারণ করার থেকে নিজেদের বিরত রাখি, যৌন নিপীড়ন, এই ধরনের প্রত্যেকটা চাইল্ডহুড ট্রমা একটি বাচ্চার মনে পার্মানেন্ট প্রভাব ফেলে দিতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ব্রেনের বিভিন্ন অংশে তাদের যে ব্রেনের যে ফাংশনিংটা, সেই ফাংশনিংটা পার্মানেন্টলি বদলে যায়। এমনকি বড় হবার পরেও সেই পরিবর্তিত বা অ্যাভারেজের থেকে সরে একটা প্যারালাল কেমিক্যাল এবং কোনো কোনো ক্ষেত্রে ফিজিক্যাল চেঞ্জেস নিয়ে তারা বড় হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই যে পরিবর্তনগুলো এফেক্ট করে তাদের মুড, তাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা, তাদের হঠকারিতা। এই মুডের সুইং গুলো অনেক বেশি হয় তাদের ক্ষেত্রে। তাদের হঠকারী সিদ্ধান্ত নেবার বা হঠকারী একটা অ্যাক্টিভিটি কিছু করে ফেলার প্রবণতা বেশি থাকে, এবং এর ফলেই তাদের সারা জীবনটাই একটা আঘাতের মধ্য দিয়ে চলতে থাকে। সেটা শুধু তাদের নয়, তাদের চারপাশে যারা আছে তারাও এর ভুক্তভোগী হয়ে ওঠে। একদমই। তবে অনিরুদ্ধ বাবু, আপনি যে বিষয়গুলো বলেন, এই যে হঠকারিতা বা এই যে হঠাৎ করে মুড সুইং হওয়া, তো সেই ক্ষেত্রে এগুলোকে কি লক্ষণ হিসেবে ধরা যায়? সেই ক্ষেত্রে একমাত্র তাদের আচরণ, তাদের বিহেভিয়ার, সেটাই তো একমাত্র? বাচ্চাদের ক্ষেত্রে কেন, অনেক সময় বড়দের ক্ষেত্রেও তারা এসে বলতে পারেন না যে আমার জীবনে এই ধরনের একটা সমস্যা চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্যাটা আমাদের জীবনে চলে, সেই সমস্যাটাকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই। যে আমি এটা বাচ্চাদের কথা বলছি না, আমি বড়দের কথা বলছি। যে বিয়ে হয়েছে, শাশুড়ি একটু
ঝামেলা করবেই, বাবা এটা মেনে নেয়, ঠিক আছে, শ্বশুর বাড়িতে গিয়ে একটু মানিয়ে নিতে হবে, এই কথাগুলো মেয়েদের রোজ যেরকম শুনতে হয়, ঠিক তেমনি ছোটদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ছোটরা যেহেতু আরো 5টা জায়গা দেখে বড় হয়নি, তাই তারা তাদের সঙ্গে যে ঘটনাটা ঘটছে সেটাকে স্বাভাবিক বলেই মনে করতে করতে বড় হয়, যে এটাই হবার ছিল, এটাই হবার হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে, এটাই যে হবার ছিল এবং এটাই যে হবার হয়, তার ফলে যে আমার মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটা তো হবার ছিল না। অর্থাৎ আমি যদি বলি যে যে মানুষটা যুদ্ধক্ষেত্রে বাস করছে, তার চারপাশে কন্টিনিউয়াসলি বোমা ফাটছে, তাহলে তো কানে কম শুনবেই, সেটাই তো হবার হয়। তাই বলে কানে কম শোনাটা তো স্বাভাবিক নয়। আমরা এই কথাটা কিন্তু প্রায় সময় শুনে থাকি যে চাইল্ডহুড ট্রমা ইজ আ লাইফ লং ব্যাটল। যে কোনো স্ট্রেস থেকে আমাদের ব্রেন থেকে নিয়ে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি অ্যাক্সিস দিয়ে যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা নড়বড়ে হয়ে যায়, যার ফলে কন্টিনিউয়াস স্ট্রেসের মধ্যে থাকলে আমাদের সব সময় তুলনামূলকভাবে হার্ট একটু বেশি জোরে চলে, সুতরাং হার্টের উপরে চাপ পড়ে, কিডনির ওপর চাপ পড়ে। যে বাচ্চারা ছোটবেলায় বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, তাদের তুলনামূলকভাবে বড় হলে আরো আর্লি তাদের হাইপারটেনশন বা ব্লাড প্রেশারের অসুখ, ডায়াবেটিস বা ব্লাড সুগারের অসুখ, কিডনির সমস্যা, এই ধরনের সমস্যা দেখা দেয়। ব্লাড প্রেশার তো কন্টিনিউয়াসলি আমাদের কন্ট্রোল করে চলেছে অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিনের যে রোলটা, এই অ্যাড্রিনালিন আমার যদি বেশি কন্টিনিউয়াসলি বেশি থাকতে থাকে, তাহলে ছোটবেলায় ব্লাড প্রেশারের অসুখটা দেখা দেবে না, দেখা দেবে তুলনামূলকভাবে আর্লি। তো এই পরিস্থিতিগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের অসুখ বেশি হতে পারে। যে বাচ্চাটি কন্টিনিউয়াস স্ট্রেসের মধ্যে বড় হচ্ছে, সেই স্ট্রেস নিয়ে তাকে চলতে হচ্ছে, তার অ্যাংজাইটি লেভেল বেশি থাকবে। অ্যাংজাইটি লেভেল বেশি থাকলে অ্যাংজাইটি থেকে ডিপ্রেশন নেক্সট স্টেপ, এবং তারও পরে অ্যাংজাইটির পরে ডিপ্রেশনের পরে ডিমেনশিয়া, এগুলো কিন্তু খুব ক্লোজ কেমিক্যাল রিলেশনশিপ আছে প্রত্যেকটার সঙ্গে। প্রত্যেকটা একটা শিশু বরাবরই তার মা বাবা হোক, পরিবারের সদস্য হোক, স্কুল, একটু আগে আপনি যেটা মেনশন করলেন, এই জায়গাগুলোই সেই শিশুটাকে ঘিরে রাখে। তো এই বিষয়গুলো সেই ট্রমাটাকে কতটা প্রশ্রয় দেয় বা প্রতিরোধ করতে সাহায্য করে? এখন নির্ভর করছে, যদি আমার ট্রমার সোর্সটাই আমার প্রোটেক্টিভ রিলেশনশিপ থেকে আসে, তাহলে প্রোটেকশনের জায়গাটা কমে গেল। অর্থাৎ আমাকে যে গার্জিয়ান মানুষ করছেন, যিনি আমার বাবা মার স্থানে আছেন, তাদের থেকেই যদি আমার ট্রমাটা উৎপন্ন হয়, তাহলে আমার সেই ট্রমাটা আর কেউ যদি প্রোটেক্ট করতে চায়, তাহলে সেই প্রোটেকশনটা কিন্তু আসবে না। কিন্তু অবশ্যই ট্রমার সোর্স যদি বাইরে থেকে কোথাও আসে, তাহলে যারা বড় করছেন, মা বাবা হোক বা অন্যান্য গার্জিয়ান হোক, সিনিয়র যারা আছেন, স্কুল শিক্ষক বা অন্যান্য গৃহ শিক্ষক হোক, তাদের একটা রোল থেকে যায়, বা তারা পারেন সেই ট্রমাটার হাত থেকে শিশুটিকে রক্ষা করতে। পিয়ার গ্রুপ বা বন্ধু বান্ধবের উপরে সে দায়িত্বটা দেয়া যায় না, কারণ তারা তো সমবয়সী, কিন্তু একটা হেলথি পিয়ার গ্রুপ যদি থাকে, তাহলে কিন্তু সেখান থেকে অটোমেটিক একটা প্রোটেকশন আসে। অনেক সময় সেটা থাকেও না, কেননা ছোট বাচ্চাদের মধ্যে একটা অটোমেটিক ক্রুয়েলটি থাকে, যেখানে তারা অন্য বা তাদের গ্রুপের মধ্যে কারোর যদি কোনো দুর্বলতা দেখে, সেটা নিয়ে তারা কিন্তু বেশ মজা করতে এবং পিঞ্চ করতে পছন্দ করে। যে কারণে আমাদের গ্রুপের মধ্যে কেউ যদি স্থূলকায় হয়, তাকে আমরা মোটা বলে পেছনে লাগি, বেটে বলে বেটের পেছনে লাগি, লম্বা বলে মানে লম্বাকে লম্বু বলি, মানে কোনো দিক থেকে আমরা ছাড়ি না। অনেক সময় এই যে বাচ্চারা ট্রমার মধ্যে বড় হচ্ছে, তাদের পিয়ার গ্রুপটাও তাদেরকে যে খুব সাপোর্টিভ হয় তা হয় না, সুতরাং আলটিমেটলি আবার দায়িত্বটা বড়দের ঘাড়েই চলে আসে। একদমই। তবে ডক্টর দেব, এটা সম্ভবত আমার শেষ প্রশ্ন। যেমনটা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা কতটা পিছিয়ে রয়েছি, বা এই চাইল্ডহুড ট্রমার সম্পর্কে সমাজের অবস্থানটা কোথায়, আপনি কি মনে করেন সেই বিষয়ে?
সত্যি কথা বলতে কি ক্রমশ অ্যাওয়ারনেস বাড়ছে। আহ, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে দিয়ে বলতে পারি যে আমি তো বহুদিন ধরে কলকাতায় কাজ করছি এবং বহুদিন ধরে আমি মিডিয়ার সামনেও আসছি। আজ অব্দি কেউ তো আমাকে চাইল্ডহুড ট্রমা নিয়ে কেউ এতক্ষণ ধরে কোনো কথা বলতে বলেনি। সুতরাং আজকে যখন আপনারা এগিয়ে আসছেন জনসাধারণকে অ্যাওয়্যার করতে, অটোমেটিক্যালি সেই অ্যাওয়ারনেস থেকেই কিন্তু নিডটা আসবে। নিড যখন আসবে তখন সেই নিডটা ফুলফিলড হবার রাস্তাও বেরিয়ে আসবে। প্রথম দিকে আমরা হোঁচট খাবো, প্রথম দিকে আমি কাজটা শুরু করব ঠিক কি করে করতে হয় না জেনেই শুরু করব, প্রথম দিকে আমরা ধাক্কা খাবো, প্রথম দিকে আমরা পুরো সার্ভিসটা দিতে পারবো না, কিন্তু ক্রমশ ট্রেনিং ভালো হবে, ক্রমশ নলেজ ইমপ্রুভ করবে। সুতরাং উইথ টাইম উইল ওভারকাম। একেবারে ডক্টর অনিরুদ্ধ দেব, আপনার সঙ্গে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো এবং আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর পরবর্তী এপিসোডে আরো নতুন কোনো বিষয় নিয়ে, এ ধরনেরই মানবিক এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। এই মুহূর্তের জন্য এই এপিসোড এ পর্যন্তই এবং অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।